প্রথমেই থাকছে ৭ জানুয়ারির নির্বাচন নয়, নাটক হয়েছে, দাবি ইসলামী আন্দোলনের। এরপর থাকছে একতরফা নির্বাচনে ফের ক্ষমতায় হাসিনার দল, অবশ্যই এটা ক্ষমতার অপব্যবহারের জয়, বলছেন ভারতীয় নেতা শিবসেনা। এ নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে নতুন সরকারের সামনে ৫ চ্যালেঞ্জ। কি কি চ্যালেঞ্জ রয়েছে নতুন সরকারের, এ নিয়ে প্রতিবেদনে জানাবো বিস্তারিত। এবার থাকছে ভোটার উপস্থিতি কম নিয়ে যা বলছেন ভারতীয় পর্যবেক্ষক। সর্বশেষ থাকছে আওয়ামী লীগ ডামি, পর্যবেক্ষকও এনেছে ডামি, বলছেন এবি পার্টি। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ৭ জানুয়ারির নির্বাচন নয়, নাটক হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, মূলত ৭ জানুয়ারি নির্বাচন নয়, নাটক হয়েছে। তিনি বলেন, আমি পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে দেশবাসীকে এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় ধন্যবাদ জানাই। দেশবাসী এই নির্বাচনকে লাল কার্ড দেখিয়েছে। ৭ তারিখে কোনো নির্বাচন হয়নি, নাটক হয়েছে। এই নাটকের মাধ্যমে ক্ষমতায় বসে কতদিন থাকতে পারবেন তা চিন্তা করুন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে বলতে চাই, নির্বাচনের নামে যে নাটক করেছেন সেই তথাকথিত নির্বাচন বাতিল করুন। আমরা আগে থেকেই দাবি করে আসছি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা আগেই বলেছি পেয়ার সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করুন। এসব যদি আপনি আগেই করতেন তাহলে আপনার এত ধিক্কার শুনতে হতো না। একতরফা নির্বাচনে ফের ক্ষমতায় হাসিনার দল, অবশ্যই এটা ক্ষমতার অপব্যবহারের জয়, বলছেন শিবসেনা। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনকে একতরফা নির্বাচন এবং আওয়ামী লীগের জয়কে ক্ষমতার অপব্যবহারের জয় বলে মন্তব্য করেছে হিন্দুত্ববাদী শিবসেনার দল। শিবসেনা এমন মন্তব্য করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের জয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বললাম এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয় অর্জন করায় তাকে অভিনন্দন জানালাম। সফলভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে শিবসেনার মুখপাত্র সামনায় হাসিনার জয়ের অর্ধসত্য শিরোনামে বলা হয়েছে, শেখ হাসিনার বিজয়কে গণতন্ত্রের সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যে পরিবেশ ও পদ্ধতিতে গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়েছে তাকে কিভাবে গণতন্ত্র বলা যায়? শেখ হাসিনা শুধু এই নির্বাচনী প্রক্রিয়াই নয়, গত কয়েক বছরে তার বিরুদ্ধে আরো অনেক বিষয়ে অভিযোগ উঠেছে। নির্বাচনের আগে বিরোধী দলের অনেক নেতা ও হাজার হাজার কর্মীকে হাসিনা সরকার গ্রেপ্তার করেছিল। নির্বাচনে বিরোধী দলের অবস্থান প্রসঙ্গে সামনায় বলা হয়েছে, হাসিনার ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৭৮ বছর বয়সে জেলে পাঠানো হয়েছিল। তাই নির্বাচন বর্জনের পথে গিয়েছিল বিএনপি। তার সঙ্গে আরও ১৫টি রাজনৈতিক দলও নির্বাচন থেকে দূরে ছিল। এসব বিরোধী দলের প্রধান আপত্তি ছিল, হাসিনা সরকারের এই নির্বাচন প্রক্রিয়া ভুয়া এবং নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নয়। মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের প্রতি সরকারি এজেন্সির অপব্যবহার প্রসঙ্গে শিবসেনা বলেছেন, হাসিনা সরকারের আমলে অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে সরকারি এজেন্সির প্রকাশ্যে অপব্যবহার হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়াতেও কারচুপি হয়েছে। এমন অভিযোগের বেড়াজালে পড়েছিলেন শেখ হাসিনার সরকার। মাত্র ৩ মাস আগে বড় লং মার্চ করে সেখানকার মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের প্রচণ্ড ক্ষোভ দেখিয়েছিলেন। একটি ইসলামী দেশে গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় লাখ লাখ মানুষ রাজপথে নেমে শাসকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এটা ছিল এক অসাধারণ ছবি। কিন্তু ২ মাস আগে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এমন ভীতিকর পরিবেশ থাকলেও এখন আবার একই সরকার দুর্ভাগ্যবশত বাংলাদেশিদের ঘাড়ে চেপে বসেছে। শেখ হাসিনা ২০০৯ সাল থেকে যেভাবে দমনপীড়ন চালিয়েছেন তাতে মনেই হচ্ছিল বাংলাদেশের এবারের সাধারণ নির্বাচন প্রতারণা প্রমাণিত হবে। এ কারণে অনেক বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। স্পষ্টতই একতরফা নির্বাচনে হাসিনার দল আবার ক্ষমতায় এসেছে। অবশ্যই এটাকে ক্ষমতার অপব্যবহারের জয় বলতে হবে, এটাকে সত্যের জয় বলা যাবে না। নির্বাচনের নিরপেক্ষতা ও ফল প্রসঙ্গ তুলে শিবসেনা বলেছে, যে নির্বাচনকে প্রধান বিরোধী দল বিএনপি সহ ১৫টি রাজনৈতিক দল বর্জন করেছে এবং ৬০% ভোটার ভোটদান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে আপনি নিরপেক্ষ নির্বাচন কিভাবে বলবেন? এই নির্বাচনের ফলাফল কতটা নির্ভরযোগ্য হতে পারে? সাধারণ নির্বাচনের ফলাফল গণতন্ত্রের আওতার মধ্যে রাখা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। মাত্র ৪০% ভোটার শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছে। ২০১৮ সালের নির্বাচনে এই অনুপাত ছিল ৮০%। এর মানে অর্ধেকের বেশি জনগণ হাসিনা সরকারের প্রতি অনাস্থা দেখিয়েছে। এটাই হাসিনার বিজয়ের অর্ধসত্য বলে শিবসেনার মুখপাত্র সামনায় মন্তব্য করা হয়েছে। হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ভোট দেওয়া থেকে মুখ ফিরিয়ে
ফিরিয়ে নেওয়া বাংলাদেশের জনসংখ্যার 60% কাছে জয়ের এই অর্ধসত্য মেনে নেওয়া ছাড়া আর উপায় কোথায় বলেও মন্তব্য করা হয়েছে সামনায়। নতুন সরকারের সামনে 5 চ্যালেঞ্জ। আগামী বৃহস্পতিবার টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। ইতোমধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হচ্ছে। আগামীকাল আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার থেকে নতুন সরকারের অভিযাত্রা শুরু হবে। নানা রকম সংকট এবং ক্রান্তিকালের মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই নতুন সরকারের সামনে বড় 5টি চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই চ্যালেঞ্জগুলোর মধ্যে যে চ্যালেঞ্জগুলোর সবচেয়ে বেশি আলোচিত সেগুলো হলো: 1. কূটনৈতিক চ্যালেঞ্জ। ইতোমধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি। নির্বাচন নিয়ে তাদের এই মনোভাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক প্রেক্ষাপটের মেরুকরণ হয়েছে। এখানে এক জোরদার কূটনীতি দরকার। বিএনপি, জামায়াত সহ বিরোধী পক্ষ এই নির্বাচন নিয়ে জলঘোলা করতে চাইবে। তারা আন্তর্জাতিক মহলে লবিস্ট নিযুক্ত করেছে। এরকম পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে কূটনৈতিক তৎপরতা জোরদার করা। ইতোমধ্যে ভারত, রাশিয়া, চীন এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2. অর্থনৈতিক পুনরুদ্ধার। অর্থনীতি একটি সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় $20 বিলিয়ন নিচে। বিদায়ী অর্থমন্ত্রী বলেছেন যে IMF এর শর্ত অনুযায়ী রিজার্ভ বাড়ানো সম্ভব নয়। ঋণ খেলাপির অবস্থা ভালো নয়। আর্থিক খাতের সব সূচকই এখন একটি দৈন্য দশা বিরাজ করছে। এরকম অবস্থায় নতুন সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি। 3. রাজনৈতিক উত্তাপ নিরসন। বিএনপি এখন পর্যন্ত এই নির্বাচনকে মেনে নেননি। তারা নির্বাচনের বিরুদ্ধে এবং নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেটাই বলাই বাহুল্য। এই আন্দোলনে তারা কতটুকু সফল হতে পারে সেটি পরের বিষয়। কিন্তু বিএনপি আন্দোলন মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। সংগঠন এবং দলকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। 4. দ্রব্যমূল্য পরিস্থিতি। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অস্বস্তি কাজ করছে। নতুন সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব দ্রব্যমূল্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা। দ্রব্যমূল্য পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায় সেক্ষেত্রে মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ্যে রূপ নিতে পারে বলেও মনে করেন কোনো মহল। 5. দুর্নীতি প্রতিরোধ। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি প্রতিরোধ করা। দুর্নীতির লাগামহীন অবস্থা সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে। ইতোমধ্যে আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি ঘোষণা করেছে। তাই দুর্নীতি প্রতিরোধে নতুন সরকারকে প্রথম দিন থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মোটা দাগের এই 5টি চ্যালেঞ্জ মোকাবেলা করলে নতুন সরকার জন আস্থা অর্জন করতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটার উপস্থিতি কম নিয়ে যা বললেন ভারতীয় পর্যবেক্ষক। বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ভারত থেকে আসেন সাবেক আমলা অমিতাভ রায়। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রোববার সকাল 8টা থেকে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্র থেকে শুরু করে অনেকগুলো জায়গায় ঘুরেছেন। ভোটার কেন্দ্রের অবস্থা দেখেছেন। তাদের মনে হয়েছে ভোটার অনেক কম। আওয়ামী লীগ ডামি পর্যবেক্ষকও এনেছে। এবি পার্টি শুধু ডামি প্রার্থী আর ডামি দল নয়, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে আওয়ামী লীগ এবার রাষ্ট্রীয় বিপুল টাকা ব্যয় করে ডামি পর্যবেক্ষকও এনেছে বলে অভিযোগ করেছে এবি পার্টি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।